স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ, পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী তাদের পাশাপাশি এই অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান এদেশের সাধারণ মানুষের, আমজনতার। আর তাই আমজনতার কথা বলতেই স্বাধীনতার মাসে আবারও ফিরে এলাম রাজনীতির দ্বিতীয় অধ্যায় নিয়ে। এই অধ্যায় আমজনতার। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে এদেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা, এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামীর সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। আর পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। আমজনতার আজকের বিষয় মৃত্যু, জামিন ও একটি আইন। আমি শুরুতেই কথা বলতে চাই গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সঙ্গে। তার কাছে আমার প্রশ্ন, নাগরিক সমাবেশের পদযাত্রায় আপনারা আইনটির সংস্কার চাননি, একেবারে বাতিল করতে বলেছেন। বর্তমান ডিজিটাল দুনিয়াকে নিরাপদ রাখতে তো আইনের প্রয়োজন নাকি? ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশে এই ডিজিটাল জগতের মানুষের নিরাপত্তার জন্য একটা আইন করা হয়েছিল, যেটা আইসিটি অ্যাক্ট 2006 সালে। কিন্তু সেখানে 57 ধারা নামে একটি ধারা আছে, যে ধারায় এমনভাবে অপরাধের সংজ্ঞায়ন করা হয়েছে যেটা ভীষণভাবে ধোঁয়াশা এবং অস্পষ্ট, এবং সেখানে জামিন অযোগ্য নানান ধারা তৈরি করা হয়েছে এবং তার অপপ্রয়োগ যেভাবে শুরু হয়েছিল, সেখানে এর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ তৈরি হয়েছে। গণমাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম কর্মীরা, সাধারণ মানুষ, রাজনৈতিক দল সকলেই এটার বিরোধিতা করেছিলেন। এবং তখন এই সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই আইন সংশোধন করা হবে এবং তার মধ্যে দিয়ে তারা নতুন আইন করবেন। তারপর তারা ডিজিটাল নিরাপত্তা আইন নামে একটি আইন করার উদ্যোগ নিলেন এবং সেটার খসড়া নিয়ে বিভিন্ন মানুষের আলোচনা, মতামত ইত্যাদি এসেছিল। কিন্তু কোনো কিছু আমরা মনে করি যে কার্যত তোয়াক্কা না করে তারা ওই 57 ধারাকেই আরো নানানভাবে এর সাথে যুক্ত করেছেন, শক্ত করেছেন। এবং এই ডিজিটাল নিরাপত্তা আইনের 18, 19 থেকে শুরু করে 31, 32 পর্যন্ত এবং 42, 43 এইগুলো যদি আমরা দিকে তাকাই, এই সব ধারা আসলে এমনভাবে অপরাধের সংজ্ঞায়ন করেছে যেটা ভীষণ রকম কেবল ধোঁয়াশাপূর্ণ তাই নয়, এবং এই অপরাধগুলো সংগঠিত হয়েছে সেটার কে নির্ধারণ করবেন সেটা নির্ধারণ করার পুরো ক্ষমতা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর নিম্নতম অফিসারদের উপরে। তার মানে তারা যখন ভাববেন যে কোনো একটা অপরাধ সংঘটিত হয়েছে, তারা বিনা ওয়ারেন্টে কাউকে গ্রেফতার করতে পারবেন, সকলের ডিভাইস জব্দ করে ফেলতে পারবেন এবং ইত্যাদি। এবং এইটা আমরা দেখতে পেলাম যে রাজনৈতিক ভিন্নমত দমনের একটা বিরাট হাতিয়ারে পরিণত হলো। কেবল তাই নয়, ক্ষমতার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা, তিনি ব্যবসায়ী হন, অন্য কোনো পেশার হন, তারা তাদের ক্ষমতা ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়ে তারা তাদের ব্যক্তিগত শত্রুতার হিসেব নিকেশ করতে শুরু করলেন এই আইনের মাধ্যমে। এবং লেখক মোস্তাক আহমেদ যে আজকে এই আইনে 10 মাস কারাগারে থেকে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো, তাকে হত্যা করা হলো, তিনি এর প্রথম শহীদ হলেন। আজকে একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছে সমাজের মধ্যে যে এটা একটা ভীতিকর আইন হিসেবে মানুষের সামনে হাজির হয়েছে এবং এটা বাক স্বাধীনতা হরণ করার একটা অস্ত্রে পরিণত হয়েছে। কাজে এই আইন নাগরিকরা বাতিল চান এবং আমরা মনে করি ডিজিটাল জগতের নিরাপত্তার জন্য আইসিটি অ্যাক্ট সংস্কার করে 57 ধারা বাতিল করে নতুন করে সরকারের কমিশন করা উচিত। এই আইনটা এই জগতে মানুষের নিরাপত্তা কিভাবে বিধান করা যায় সে বিষয়ে। কিন্তু এই আইন এখন মানুষের কাছে একটা ভীষণ রকম ভীতিকর বিষয়ে পরিণত হয়েছে, সে কারণেই মানুষের বাতিল চাচ্ছেন। আমরা আজকে সেই আন্দোলন করেছি। উত্তর পাইনি যে একটি আইন একদম যদি বাতিলই করা হয়, ডিজিটাল নেট দুনিয়াকে নিরাপদ রাখতে তো একটা আইনের প্রয়োজন আছে, তাই না? এই বিষয়ে আমি আপনার সঙ্গে পরবর্তীতে কথা বলবো। ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আছেন আমাদের সঙ্গে। তার কাছ থেকে আমি জানতে চাই, প্রথমেই বলতে চাই যে কিশোরের জামিন হয়েছে, সেটা নিঃসন্দেহে এক ধরনের স্বস্তির জায়গা দেয় বা ভালো খবর, খুশির খবরও হয়তো বা। কিন্তু একটা বিষয় কি মনে হতেই পারে যে মোস্তাকের মৃত্যু কিশোরের জামিনকে ত্বরান্বিত করলো কিনা, বা এমন কিছু ভাববার সুযোগ আছে কিনা? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি মনে করি যে
জামিনের বিষয়টি আসলে আদালতের উপরে আমাদেরকে ছেড়ে দিতে হবে। এখানে আসলে সরকারের পক্ষ থেকে আমাদের খুব যে বেশি কিছু করার আছে তা না, কারণ আদালতের সামনেই আপনার যে কোনো অভিযোগের সকল তথ্য উপাত্ত তুলে ধরা হয়। এখানে দুই পক্ষের মধ্যে আর্গুমেন্ট হয়, ক্রস আর্গুমেন্ট হয়, এবং সবকিছু বিবেচনায় নিয়েই একটি অভিযোগের ভিত্তি এবং একজন অভিযুক্তের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ আছে তার মাধ্যমেই কিন্তু আসলে এখানে আদালত নির্ণয় করছে যে সে জামিন পাবার যোগ্য কিনা। এখানে আমাদের আরেকটা জিনিসও মনে রাখতে হবে যে আমাদের আইনের মধ্যে খুব পরিষ্কারভাবেই বলা আছে কোন কোন ধারা বা কোন কোন আইনের কোন কোন ধারাগুলো আপনার জামিনযোগ্য অপরাধ এবং কোনগুলো আপনার জামিনযোগ্য অপরাধ না। সেখানের ভিত্তিতেও আপনার কিছুটা নির্ভর করবে যে একজন অভিযুক্ত কতটা সহজে বা কতটা বেগ পেতে হবে একটি জামিন পাওয়ার জন্য। তো এই ক্ষেত্রে আসলে আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের অনেক সেটেল যে প্রিন্সিপালগুলো আছে সেগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। এখানে আপনি এইভাবে বলতে পারবেন না যে 10 মাস একজন কারাগারে ছিল, বিনা বিচারে ছিল। আসলে যার বিরুদ্ধেই অভিযোগ আনা হচ্ছে তার পুরোপুরি দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত সে যতদিনই জেলে থাকবে বা আপনার রিমান্ডে থাকবে পুরোটাই তো আসলে বিনা বিচারেই থাকছে, কারণ বিচার তো আপনার সম্পূর্ণ হয়নি। আবার পুরোপুরি বিনা বিচার বলাটাও ঠিক না, কারণ আইনি প্রক্রিয়ার কিন্তু শুরু হয়ে গেছে। এখন একজন মানুষ 5 বার নাকি 6 বার আসলে জামিন তার বেইলটা রিফিউজ করা হলো কোর্টের থেকে, সেটার পার্টিকুলার্স আপনাকে দেখতে হবে যে প্রতিটা ঘটনাকে প্রতিটি ঘটনার মেরিটের সুবাদেই আপনাকে বিবেচনা করতে হবে। তো এইটা হচ্ছে আমার জামিনের বিষয়ে আমার বক্তব্য। আমি একটু সাকিব ভাইয়ের কাছে আপনি যে প্রশ্নটি করেছিলেন সেই বিষয়ে একটু সংক্ষিপ্তভাবে যোগ করতে চাই যে সারা পৃথিবীর সকল কাজ সকল ফাংশনস কিন্তু দিন দিন আমাদের অনলাইনে চলে আসছে। একটা সময় ছিল ইন্টারনেট ছিল শুধুমাত্র ব্রাউজ করার একটি মাধ্যম, এখন কিন্তু তা না। আমাদের এখন জীবনের বেশিরভাগ সময় দেখা যাচ্ছে ইন্টারনেটে কাটছে। কোভিডের সময় আমরা দেখেছি যে প্যান্ডেমিকের কারণে আমাদের অফিস সহ এই আপনার ডিজিটাল মাধ্যমগুলোকে ব্যবহার করে করতে হচ্ছে। সকল ধরনের সরকারি তথ্য থেকে শুরু করে বেসরকারি তথ্য, আমার আপনার মতন যারা ইউজার তাদের তথ্য সবকিছুই কিন্তু এখন অনলাইন প্ল্যাটফর্মে আছে। তো যত দিন যাবে এই অনলাইনের ক্ষেত্রে যে আইনি রেগুলেশনের ব্যাপারটা, অর্থাৎ আইনের মাধ্যমে জায়গাটাকে নিয়ন্ত্রণ করার যে ব্যাপার, সেটা কিন্তু দিন দিন আরো বাড়বে, এটা কিন্তু কমবে না। আপনি যদি সারা পৃথিবীর দিকে তাকান আপনি দেখবেন যে জার্মানির মতন একটা দেশ যেখানে আপনার বাক স্বাধীনতা কিন্তু বেশ শক্ত, সেখানেও কিন্তু আপনার কয়েকদিন আগেই 2 বছর আগে একটি আইন করা হয়েছে যেটির নাম হচ্ছে দ্য নেটওয়ার্ক ল। সেখানে যেটি করা হয়েছে যে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো যদি কোনো মিথ্যা বা কোনো গুজব বা কোনো ফেক নিউজ জাতীয় কিছু নোটিশ পাওয়ার সাথে সাথে 24 ঘন্টার মধ্যে তা প্রত্যাহার না করে বা সেই অ্যাকাউন্টটি বন্ধ না করে দেয়, তাহলে প্রায় $40,000 ইউরোর মতন তাদেরকে ফাইন করা হবে। এবং এটির কয়েকবার প্রয়োগ হয়েছেও গত 1 বছরের মধ্যে। ঠিক সেইভাবেই আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকান, সেখানেও এটি একটি সমস্যা। তো এই যে আমাদের দেশে তো আমরা এমন না যে আসলে অনলাইনের যে জগৎ সেই জগতের মধ্যে আমরা অপরাধ সংগঠিত হতে দেখি না। আজকে আমরা যে আইনটি নিয়ে কথা বলছি, ডিজিটাল নিরাপত্তা আইন, এখানে আপনার 62টি ধারা আছে। এই 62টি ধারার মধ্যে শুধুমাত্র 4টি ধারাই কিন্তু এমন যেখানে কিছু বলা বা লিখার ক্ষেত্রে আপনার বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বাকি 58টি ধারা কিন্তু আপনার এই সাইবার টেরোরিজম বলেন, কম্পিউটার হ্যাকিং বলেন, সরকারি তথ্য পাচার করার কথা বলেন, এই ধরনের বিষয়গুলো নিয়ে, তারপরে আপনার ডিজিটাল ট্রাইব্যুনাল, ডিজিটাল সিকিউরিটি কাউন্সিল গঠন, সবকিছুই কিন্তু এই আইনের মধ্যে আছে। তো আপনি আসলে আইনের কোন ধারাটা নিয়ে আপনি সংক্ষুব্ধ সেটা নিয়ে যদি আপনি সরাসরি আলাপ করেন তাহলে আমি মনে করি সে আলাপটা ফলপ্রসূ হবে। অথবা আপনি যদি এখন রাজনৈতিকভাবে আসলে এই ঘটনাটিকে, যেটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা, কোনোভাবেই আপনার রাষ্ট্রের দায়িত্বে থাকা একটি মানুষ কোনো ধরনের অপ্রীতিকর কোনো কারণে আপনার মারা যাবে সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। আমাদেরকে এখানে অবশ্যই দেখতে হবে এই ঘটনার পিছে কি কি কারণ ছিল এবং সেই ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে আমরা ওই বিষয়ে কথা বলতে পারি। তার মানে ব্যারিস্টার ফরহাদ, যে ধারাগুলো নিয়ে আসলে আপত্তি আছে সেগুলো নিয়ে আলাদা করা কথা বলা যেতে পারে, কথা বলার সুযোগ আছে। আমি একটু ডক্টর জাহিদুর রহমানের কাছে যেতে চাই। তিনি কেন্দ্রীয় নেতা, নাগরিক ঐক্যের। আজকের সমাবেশে আপনাদের যে অবস্থান দেখলাম তাতে বুঝতেই পারছি আপনারাও চাচ্ছেন যে এই আইনটি একেবারেই বাতিল হয়ে যাক, সংস্কারের কথা বলেননি। আসলেই কি একেবারে আইনটি বাতিল হয়ে গেলে সমস্যার সমাধান হবে? ধন্যবাদ আপনাকে।
আইনটি বাতিল হওয়া মানে এই না যে এই ক্ষেত্রের আরেকটা আইন হবে না। আমি এই প্রসঙ্গে আসার আগে দু একটা কথা একটু যুক্ত করতে চাই। জনাব সাকি একটা তথ্য দিয়েছেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আগে একটা আইসিটি অ্যাক্ট ছিল, যেটার মধ্যে একটা 57 ধারা ছিল। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য হচ্ছে, বিএনপি যখন 2006 সালে আইসিটি অ্যাক্ট করে তখন তার মধ্যে কিন্তু 57 ধারা ছিল না। 57 ধারাটা যুক্ত করা হয়েছে 2013 সালে আওয়ামী লীগ সরকারের সময়। এটা খুব সিগনিফিক্যান্ট একটা ফাইন্ডিং। এরপর যখন সবাই খুব কথা বলল, তখন একটা জটিল কাজ তৈরি করা হলো আমরা যারা কথা বলি তাদের জন্য, কারণ তারা তখন একটা চালাকি করে এটাকে 4টা ধারায় 25, 28, 29, 31, আমি আমার টকশোর খাতিরে এটা মুখস্থ রেখেছি। এখন সবার জন্য এটা মুখস্থ রাখা কঠিন হয়, কারণ তারা সহজে আর 57 বলে ফেলতে পারছে না, কিন্তু এই ধারাটাকেই ভেঙে এদিকে সরিয়ে দেওয়া হলো। খেয়াল করুন, এই যে নিপীড়নমূলক যে সমস্যা, মত প্রকাশের স্বাধীনতার যে সমস্যা, এই ঘটনাটা তৈরি করা হয়েছিল বর্তমান সরকারের সময়। আমি আবারও বলছি, আইসিটি অ্যাক্ট 2006 সালে এমন ছিল না। এবং আমি শাহ আলী ফরহাদ ভাই একটা ইনফরমেশন দিয়েছেন যে ভারতেও আইন আছে। ইয়াস, ভারতে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 আছে। আমি তাকে চ্যালেঞ্জ করে বলছি, আপনি আমাকে একটু দেখাবেন, কারণ আমি এই আইনটা পড়েছি, ভারতের আইনটাও পুরোটা আমি পড়েছি। পড়েই বলছি, ভারতের আইনে আমাদের 57 ধারা বা এখনকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 25, 28, 29 বা 31-এ যা বলা হয়েছে, সেরকম কোনো ধারা অপরাধ হিসাবে সেখানে গণ্য না। তাহলে সেরকম একটা ধারা ছাড়া যখন একটা আইন হতে পারে, আমরা কেন সেটা করতে পারিনি? বা আইসিটি অ্যাক্টও তো আগে 57 ধারা ছাড়াই হয়েছিল, সেটা ছাড়াই তো অন্যান্য সাইবার অনেক অপরাধ আছে। আনডাউটেডলি আপনি একটা সিকিউর সিস্টেমে ঢুকবেন, আপনি যেমন ভারতে চাইল্ড পর্নোগ্রাফি নিয়ে খুব সিরিয়াসলি কথাবার্তা আছে, পর্নোগ্রাফি নিয়ে কথাবার্তা আছে, কারো পার্সোনাল ছবি ছড়িয়ে দেয়া না, এগুলো খুব মারাত্মক ক্রাইম, এগুলোর বিরুদ্ধে আমরাও কথা বলছি না। কিন্তু একটা অ্যাক্ট যদি লাগেও সেটাকে এই ধরনের করে করার চেষ্টা করতে হবে। এবং আপনি আসলে ওই আইনগুলো যে করছেন, যে ধারাগুলোর কথা বলছি, সেগুলো নিয়ে আমি আমার কথা বলছি না। কিছুদিন আগে এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মিস্টার গহর রিজভী ডয়চে ভেলের টিম সেবাস্টিয়ানের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল অ্যাবাউট দ্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। উনি দুটো শব্দ ক্লিয়ারলি ব্যবহার করেছেন, লুজ অ্যান্ড ভেগ ওয়ার্ডিং এখানে আছে, যার কারণে এটা মিসইউজ হতে পারে। আমি পাল্টা একটা কথা বলি, লুজ এবং ভেগ ওয়ার্ড আছে বলে পাল্টা এটা মিসইউজ হতে পারে, ব্যাপারটা এরকম না। আপনি একটা আইনকে এই কারণে লুজ এবং ভেগ ওয়ার্ড দিয়ে তৈরি করেন যাতে এটা দিয়ে আপনি মিসইউজ করতে পারেন। ইউ ক্যান ক্যাটাগরাইজ এভরিথিং। 21 ধারাতে আপনি স্বাধীনতার চেতনার বিরুদ্ধে কথা বললে বলা হচ্ছে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে। ক্যান ইউ ডিফাইন কারেক্টলি হোয়াট স্বাধীনতার চেতনা ইজ? ইটস টাফ। আমি তো অন্যভাবে দেখি, আপনি যেভাবে দেখেন, আপনি তো উন্নয়নের স্বাধীনতার চেতনা দেখেন, আমি তো সেটাকে ভিন্নভাবে দেখি। সো আমি যদি তিনি ভিন্নভাবে কথা বলি, আপনি আরবিট্রারিলি আমাকে গ্রেফতার করতে পারেন। আরেকটা খুব জরুরি কথা, যে সরকারের কিছু করার থাকে না, এটা খুব ভুল ধারণা। শাহ আলী ফরহাদকে আমি বলছি, সরকার এই যে মানুষগুলোকে গ্রেফতার করা হলো, তাদের বেইলের বিরুদ্ধে খুব শক্তভাবে প্রটেস্ট করছেন। এটা সরকার করছেন, সরকার চাইছেন তারা জেলে থাকুক। আর শুধু সেটাই না, আমাদের 20টা অপরাধ এখানে আছে, 20টার মধ্যে 14টাই নন বেইলেবল। আপনি এমন একটা আইন করলেন যার মধ্যে 3/4 বেল হতে পারে না। বেল নন বেইলেবল হলে যে বেল দেওয়া যায় না তা না, কিন্তু সেই ক্ষেত্রে বিশেষ করে লোয়ার কোর্টে, এবং আমাদের লোয়ার কোর্টে এখনও কনস্টিটিউশনের আর্টিকেল 115 আর 116 যদি দেখি, আর্টিকেল এই অনুযায়ী এখনও এক্সিকিউটিভের যথেষ্ট প্রভাব আছে। সো লোয়ার কোর্টে এই মানুষগুলোর জামিন সহজে হয় না, ফলে দেখা যায় আলটিমেটলি 1-1.5 বছর কিন্তু আপনাকে জেলে থাকতে হয়। সো আপনি এই ধারাগুলো এত নন বেইলেবল করেছেন, তার মানে এই, যদি হায়ার কোর্টে কেউ জামিনও পায়, আপনি বছরখানেক কেউকে জেল খাটিয়ে ফেলতে পারেন খুব ইজিলি। সরকার কোন আইনের বিরুদ্ধে কিভাবে রিঅ্যাক্ট করছে ফরহাদের কাছে একটু পরে জিজ্ঞেস করব, কিন্তু তার আগে আমি একটু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকতের কাছ থেকে একটু জেনে আসতে চাই, জনাব সাকি এবং জনাব জাহেদের, ডাক্তার জাহেদের দুটি কথা আমার মনে হয়েছে আপনার কাছ থেকে একটু পরিষ্কার হওয়া দরকার। যে ডাক্তার জাহেদ বলছিলেন আইনে আসলে ইচ্ছে করেই গাফলতি রাখা হয়েছে যেন এই আইন দিয়ে নিয়ন্ত্রণ করা যায়, এবং জনাব সাকি যেটা বললেন যে ব্যক্তিগত দ্বন্দ্বেই ব্যবহার হচ্ছে হয়তো বা বেশি, আপনার বিশ্লেষণ কি? আপনাকে ধন্যবাদ। দেখেন, এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যখন প্রথম করা হয়, আইন হওয়ার আগে, তখন থেকেই কিন্তু এই আইনটির বিশেষত 4টি ধারা নিয়ে নানাভাবে, বিশেষত আমার পরিষ্কার মনে আছে সম্পাদক পরিষদ এবং আমাদের এডিটর্স গিল্ড, আমাদের বিএসপি সবাই মিলে কিন্তু ওই সময় তথ্যমন্ত্রীকে, আইনমন্ত্রীকে পয়েন্ট করে করে কিন্তু তারা বলে দিয়ে এসেছিলেন যে এই ধারাগুলো রেখে এই একটি যাতে আইনে রূপান্তর করা না হয়। কিন্তু এরপরে আমরা দেখলাম কিন্তু ওই একটি আইনে
রূপান্তর হলো, আইন হিসাবে পাশ হলো, এটা আমি বলছি গত নির্বাচনের আগের কথা। সেই নির্বাচনের আগে যখন শেষ মুহূর্তে সম্পাদক পরিষদ আবার তথ্যমন্ত্রীর কাছে গেলেন, তথ্যমন্ত্রী আইনমন্ত্রীর সঙ্গে একসঙ্গে বৈঠক হলো এবং সেই বৈঠকে কিন্তু স্পষ্টত বলা হয়েছিল যে এই যেহেতু নির্বাচনটি সামনে, এখন আর সংশোধন আইনটি করা যাচ্ছে না, সংসদের অধিবেশনও আর হচ্ছে না এখন, সেই কারণে এই নির্বাচন হয়ে যাওয়ার পরে আবার নতুন সরকার, নতুন সংসদ বসার পরই এই আইনটি সংশোধন করা হবে। কিন্তু তারপরও কিন্তু প্রায় 3.5 বছর পার হয়ে গেল, এই আইনটি কিন্তু সংশোধন হয়নি। আমি শাহ আলী ফরহাদ যে কথাটি বলছিলেন যে এই আইনটির 62টি ধারা আছে, সবগুলো ধারা নিশ্চয়ই খারাপ নয়। যে 4টি ধারার কথা উনি বলছেন, সেই 4টি ধারার কথাই কিন্তু স্পেসিফিকলি সম্পাদক পরিষদ থেকে বলা হয়েছিল যে এই 4টি ধারা মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে দাঁড়াবে, এবং আসলে কিন্তু তাই হয়েছে। আপনি যদি মুস্তাকের কথা সর্বশেষ ধরেন, মুস্তাকের এই করুণ মৃত্যু, বা আপনি এর আগে পরের কয়েকটি ঘটনাও যদি আপনি দেখেন, এই 4টি ধারাকে অবলম্বন করেই কিন্তু এই আইনটার আসলে অপপ্রয়োগ হচ্ছে, এবং যে সন্দেহটা আসলে ছিল সেই সন্দেহটাই আসলে কিন্তু বাস্তবতায় পরিণত হয়েছে। ফলে আমার কাছে মনে হয় যে আইন একটি, যেহেতু আমাদের সব কিছুই এখন ডিজিটাল, আমাদের জীবন, আমাদের কাজকর্ম অনেক কিছুই ডিজিটালি হচ্ছে, ফলে একটা সুরক্ষার দরকার আছে, সুরক্ষার একটি আইন আমাদের দরকার আছে। কিন্তু এই আইনটা করে এমন একটা অবস্থা, আতঙ্কের মতো অবস্থা যেটি এখন ঠেলে দেওয়া হয়েছে যে আমি আমার ফেসবুকে কি লিখব সেটি নিয়েও আমার মধ্যে একটা ভয় তৈরি হচ্ছে, একটা আমার মধ্যে সেলফ সেন্সরশিপ একটা কাজ করছে। এটি আসলে কিন্তু একটা উদার নৈতিক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বা এগিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা বড় অন্তরায়। বিশেষত আমি যদি আমাদের গণমাধ্যমের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু একটা বড় বাধার জায়গা, বড় একটা ভীতির জায়গা, বড় একটা আতঙ্কর জায়গা তৈরি করে রেখেছে এখন। আমার কাছে মনে হয় যে ডিজিটাল এই আতঙ্কের বিষয়টা নিয়ে আশিস সৈকত, আমি আবারও আপনার কাছে ফিরবো। আমি একটু ব্যারিস্টার ফরহাদের কাছে যেতে চাই। ব্যারিস্টার ফরহাদকে আমি একটা জিনিস বলতে চাই, যেটা আশিস সৈকতের কথা থেকে আমার মনে পড়লো, যে নিরাপত্তা আইনে, মানে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রায় দেখা যায় যে নিম্ন আদালতে জামিন হচ্ছে না, এটা প্রায় ক্ষেত্রে ঘটছে, এবং জামিন নিতে উচ্চ আদালত পর্যন্ত যেতে হয়। এবং বিষয়টা কি এইরকম কি না যে হ্যাঁ এটা এখান থেকে জামিন পেতে হলে উচ্চ আদালত পর্যন্তই যেতে হবে? যদি হয় বিষয়টা এমন, তাহলে এর আইনি ব্যাখ্যা আসলে কি? যেটা শুরুতেই বলছিলাম, আসলে জামিনের বিষয়টা কিন্তু ইন্ডিভিজুয়াল একজন জাজের উপর নির্ভর করবে। উনি যেদিন আদালতে বসবেন, তার সামনে যে অভিযুক্ত আসবেন, তার অভিযোগ আমলে নিয়ে অন্যান্য দুই পক্ষের কথাবার্তা শুনে জাজ এখানে একটা ডিসিশন নেবেন যে কোনো কারণে তাকে জামিনটা দেওয়া ঠিক হবে কিনা। আর তিনি যদি মনে করেন যে ঠিক হবে না, তাহলে তিনি সেটা রিফিউজ করতে পারেন। এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে এটা তো শুধুমাত্র ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ক্ষেত্রে প্রযোজ্য না। আপনি ড্রাগসের মামলা, এক্সপ্লোসিভসের মামলা, আর্মস অ্যাক্টের মামলা, সব ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টি প্রযোজ্য। এবং আমাদের যেটি আপনার সবচেয়ে বড় আমাদের ক্রিমিনাল লয়ের সোর্স, সেটা হচ্ছে পেনাল কোড 1860, এই 1860-এর আইনটাও যদি আপনি দেখেন, সেখানেও কিন্তু একইভাবে বিষয়গুলো আপনি দেখতে পাবেন। মানে সেখানেও কিন্তু অপরাধের ক্ষেত্রে এই দেখা যাচ্ছে নিম্ন আদালতে আপনার জামিন না হলে উচ্চ আদালতে আপনার যাচ্ছেন। কিন্তু এখানে যে বিষয়টি আমি একটু হাইলাইট করতে চাই, এখানে বেলটার থেকে আমাকে যেটা বেশি মাথায় রাখতে হবে, আমরা এখানে খুব শুনছি যেটার মিসইউজ হচ্ছে, অ্যাবিউজ হচ্ছে। আমি এই সংখ্যাটা আসলে আমার যারা সম্মানিত সহবক্তারা আছেন তাদের কাছে আমি জানতে চাই যে এখন পর্যন্ত কয়টি মামলা এখানে আপনারা দেখেছেন যেখানে আপনারা মনে করেন অ্যাবিউজ হয়েছে, অর্থাৎ যেখানে আপনার ঘটনাটি সত্যি না, একটা মিথ্যা ঘটনায় কাউকে ফাঁসানো হয়েছে। আমি এখনই আপনার সহবক্তাদের কাছ থেকে একটু জেনে নিব উত্তরটা একদমই ছোট করে। আমি জোনায়েদ সাকির কাছে ছোট করে জানতে চাই, যে অভিযোগটা করলেন, অভিযোগ না, যেই চ্যালেঞ্জটা আপনাদের দিকে ছুড়ে দিলেন ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, সেটার জবাব কি আপনার কাছ থেকে জনাব সাকি এবং ডাক্তার জাহিদুর রহমান ছোট ছোট করে পেতে পারি কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে এইসব তথ্য আমরা ইতিমধ্যে বহু আলোচনা এসছে। যেমন ধরেন, শুধু সাংবাদিকদের বিরুদ্ধে যদি বলি, অন্তত 70 থেকে 75 জন সাংবাদিকের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে এবং তাদের মধ্যে অনেকেই জেল খেটেছেন। এইরকম অবস্থা আছে। এখন আমি মনে করি শুধুমাত্র 25, 28, 29 কিংবা 31, 32, আপনি 18 থেকে 32 পর্যন্ত প্রত্যেকটি ধারার মধ্যেই কোনো না কোনো সমস্যা আছে।
42-43 এসে পুলিশের হাতে যে ক্ষমতা দেওয়া হয়েছে, এটা তো পুরোপুরি পুলিশের রাষ্ট্রে পরিণত হয়েছে। এখন একটা আইন যখন হয়, যেটা একটু আগে ফরহাদ সাহেব বললেন যে ওই 1860 সালের যে আমাদের পেনাল কোড, এখন একটা ঔপনিবেশিক দেশে যে আইন প্রণয়ন করা হয়েছে, সেখানে নাগরিকদের অধিকারের জায়গায় নাগরিকদের কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, এই বিশেষত এই দেশের মানুষকে, সেটাই ছিল তাদের উদ্দেশ্য। আজকে একটা স্বাধীন বাংলাদেশে যখন আইন প্রণয়ন হবে, সেখানকার পুরোটাই উল্টে যাওয়ার কথা। নাগরিকদের মর্যাদা এবং অধিকার কিভাবে রক্ষা করা যাবে, তখন সেটা গণতান্ত্রিক আইন হবে। ক্ষমতা যারা পরিচালনা করেন তারা কিভাবে জবাবদিহিতার মধ্যে থাকবেন, সেটাই হবে আইনের উদ্দেশ্য। সেখানে উল্টো ঘটনা ঘটছে যে পুরোপুরি আইনটা ক্ষমতা কেন্দ্রীভূত করা হচ্ছে ক্ষমতাবানদের হাতে আর রাষ্ট্র পরিচালনাকারীদের হাতে, আর নাগরিকদের মর্যাদা মানে হরণ করা হচ্ছে। যেটা একটু আগে জায়েদ বলেছেন, আমি ওটার সাথে একমত যে এই যে ভেগ আমি জেনে চাই তাহলে একটু ডাক্তার জাহেদের কাছে যাই। ডাক্তার জাহেদের কাছ থেকে আমি একটু জেনে নেই যে স্পেসিফিক কোনো উদাহরণ তার কাছে আছে কিনা। আচ্ছা, আমি ধন্যবাদ। রিসেন্ট ঘটনাটারই একটা উদাহরণ দিই। আমাদের জনাব মুশতাক মারা গেছেন, কিশোর আজকে জামিন পেলেন, মানে ভয়ঙ্কর সব কর্মকাণ্ড নাকি তারা করেছেন। আমাদের সামনে এই পারসেপশন সরকার তৈরি করার চেষ্টা করেছে। কিছুদিন আগে দেশের খুব শীর্ষস্থানীয় একটা পত্রিকার একটা রিপোর্ট এসছে তাদের বিরুদ্ধে তদন্তে কি পাওয়া গেছে, এবং মানে হাসি পেতে পারে আমাদের এই তদন্তটা যদি দেখি যে এখানে এমন সব মানুষকে সাক্ষী করা হয়েছে 6 জনকে, এবং শেষ পর্যন্ত 5 জন বলেছে তারা সেই সাক্ষী দেয়ওনি, এবং তাদের বরাতে বলা হচ্ছে তারা ফেসবুকে কি করেছে না করেছে সেগুলো নিয়ে তারা নাকি সাক্ষী দিয়েছেন। সে কার সাথে যোগাযোগ করেছে, কি লিখেছে ফেসবুকে, সেটা বাড়ির দারোয়ান, অফিসের পিয়ন তারা করেছে, এবং শেষ পর্যন্ত দেখা গেছে তারা কিছুই করেনি। তার মানে ব্যাপারটা হচ্ছে আপনি 11 জনকে অভিযুক্ত করেছিলেন, 11 জনকে অভিযুক্ত করে কয়েকজনকে তো ধরতে পারেনি, তখন হাতে ছিল না, ধরলে ধরে ফেলতেন। এরপর চার্জশিটে 3 জন আপনি রাখলেন, দিদারুল সহ। আলটিমেটলি দেখা গেল এই হয়েছে চার্জশিট, যেখানে আপনি আদৌ তার অপরাধকে স্পেসিফিকলি ডিফাইন করতে পারেন নাই। তার মানে আমি এই রিসেন্ট আলোচিত ঘটনাটার কথাই বলছি। আচ্ছা, আমি আবার গহর রিজভিকে টিম সেবাস্টিয়ান আরেকটা উদাহরণ দিয়েছিলেন, সেই উদাহরণটাও দিতে চাই। ময়মনসিংহে 14 বছর বয়সী ক্লাস 9-এ পড়ুয়া একটা ছেলেকেও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ফেসবুকে একটা স্ট্যাটাসের জন্য গ্রেফতার করা হয়েছে। এটারও উনিও জবাব দিতে পারেন। এরকম মানে মোদ্দা কথাটা কোন জায়গায় আমি মিস্টার ফরহাদকে বলতে চাই, দেখুন আমরা খুব শুনি আইনের শাসন, আইন তার নিজস্ব গতিতে চলে। আইন ইটসেলফে যদি সমস্যা থাকে, তার শাসনটাও কিন্তু সমস্যার। আপনি 54 ধারা দিয়ে আইনের শাসন যদি বলেন, আমি তো 54 ধারা দিয়ে ধরেছি, এটা আইনের শাসন বলবৎ আছে। নো, আপনি যেই ধারাই দেখান না কেন, প্রত্যেকটা ধারা যেহেতু আরবিট্রারি, যেহেতু ভেগ, আপনি ধরে টরে বলছেন যে আমি তো এখানে বলেছি ও তো স্বাধীনতার চেতনার বিরুদ্ধে কথা বলেছে 21 ধারা অনুযায়ী, ও তো ইন্টারনেটে এমন কিছু ছড়িয়েছে যেটার জন্য দাঙ্গা লেগে যেতে পারে, এটা তো আপনি বলছেন, এবং উইদাউট এনি ইনভেস্টিগেশন আপনি ধরে তাকে জেলে পুরে ফেলছেন। সুতরাং আপনি এই আইন দেখিও যদি বলেন যে আমি এই আইনের অধীনে ধরেছি, আমি তো এই আইনটাকেই মানি না। আপনি যে স্ট্যান্ডার্ড তৈরি করেছেন সেই স্ট্যান্ডার্ড আমি অ্যাকসেপ্ট করছি না। ডাক্তার জাহিদ, এখন মনে হয় সময় এসেছে শাহ আলী ফরহাদের ফ্লোরটা তাকে ফিরে দাও। ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, আপনি বলুন প্লিজ। জি, আমি একটু তথ্য দিয়ে শুরু করতে চাই। আমি আপনাকে যে বিষয়টি বলছিলাম যে এমন কিন্তু না যে ডিজিটাল এই নিরাপত্তা আইনের মাধ্যমে আমরা এমন কোনো নতুন আইন বাংলাদেশে দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশে আগে ছিল না। আপনি যদি দেখেন অপরাধজনক ভীতি প্রদর্শনের যে আইনটা, সেটা আমাদের পেনাল কোডে আছে। আপনি যদি দেখেন রাষ্ট্রের বিরোধিতা করা, কোনো মিথ্যার মাধ্যমে রাষ্ট্রের মানে মর্যাদা ক্ষুণ্ণ করা, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া, মানহানি করা, এই সব কিছুই আপনি যদি একটু 492, 499, 121 থেকে 30 এবং 503 ধারা আমাদের দণ্ডবিধির দেখেন, তাহলেই দেখবেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 25, 28, 29 সবই কিন্তু এখানে কাভার করছে। তার মানে এই বিষয়গুলো কিন্তু নতুন না। এখন আমার কথা হচ্ছে যে ওনারা যেটি চাচ্ছেন যে ওনারা এই আইনটি মানেন না। কথা হচ্ছে যদি বাংলাদেশের এই আইনটি, উনি প্রথমেই যে কথাটি বলেছিলেন যে এই 57 ধারা যেটি ছিল আপনার 2006-এর আইনের, সেটা আওয়ামী লীগ আমলে তৈরি করা হচ্ছে। অবশ্যই আওয়ামী লীগ আমলেই তৈরি করার কথা, কারণ 2009-এর আগে তো ডিজিটাল বাংলাদেশ ক্যাম্পেইনটা বাংলাদেশে শুরুই হয়নি। ডিজিটাল বাংলাদেশের প্রলিফারেশন হয়েছে আপনার 2009-10 থেকে। তো ডিজিটাল স্ফিয়ারের রেগুলেশনটাও সেই আমলেই শুরু হবে, এটাই স্বাভাবিক। এবং ডিজিটাল স্ফিয়ারের রেগুলেশন যে লাগবে কি লাগবে না, এটা এখন সারা পৃথিবীতে কিন্তু একটা অ্যাকসেপ্টেড নর্ম হয়ে যাচ্ছে যে লাগবে। এখন সেটি আপনি কতটা মানুষকে বেগ না দিয়ে আপনি করতে পারেন সেদিকে আপনার নজর দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি ওনার মনোযোগ এবং আমাদের অন্যান্য বক্তাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। আমাদের আইনমন্ত্রী কিন্তু আজকে খুব পরিষ্কারভাবেই বলেছেন যে এখানে জামিন নিয়ে যে বিষয়টি, যে ওনাদের মূল যে আমি সমস্যার জায়গাটি বুঝতে পারলাম ওনাদের আলোচনা থেকে, সেটি হচ্ছে যে গ্রেফতার করার পর এই ধরনের একটি অপরাধ সংগঠিত হয়েছে সেরকম সন্দেহ হলে গ্রেফতার হচ্ছে, এবং যদি
কোনো কারণে বেইল উনি না পায়, তখন দেখা যাচ্ছে যে অনেক দিন তাকে বিচার শুরু হওয়ার আগে জেলে থাকতে হচ্ছে। তো সেখানে কিন্তু আমাদের আইনমন্ত্রী একদম স্পেসিফিক্যালি এই বিষয়টি অ্যাড্রেস করে আজকে একটি কথা বলেছেন যে সরকার এখন যে কাজটি করতে যাচ্ছে সেটি হচ্ছে যে একটি প্রিলিমিনারি ইনভেস্টিগেশন বাদে, অর্থাৎ প্রাইমা ফেসি কোনো মেরিট এই অভিযোগটির আছে কিনা সেটি আপনার নির্ণয় না করে তারা গ্রেফতারের দিকেও যাবেন না এবং মামলার কাজটি আদালতে শুরু করার ক্ষেত্রেও হাত দিবেন না। অর্থাৎ প্রাইমা ফেসি একটি ইনভেস্টিগেশনে যদি উঠে আসে যে এই অভিযোগের কিছুটা হলেও সত্যতা আছে এবং ইট মেরিটস ফার্দার ইনভেস্টিগেশন, তখন আপনি ওই অ্যারেস্ট থেকে শুরু করে পরবর্তী প্রক্রিয়ার মধ্যে যাওয়া দরকার। তো আমরা তো দেখতে পাচ্ছি যে ওনাদের আসলে যেই বিষয়টি নিয়ে সমস্যা সেটি হচ্ছে যে কোনো কারণে যদি কোনো মিসক্যারেজ অফ জাস্টিস হয়, অর্থাৎ কোনো মিথ্যা মামলার ব্যাপার থাকে, এটা কিন্তু আরেকটা দিকেও আপনার মাথায় রাখতে হবে যে মিথ্যা মামলা কিন্তু অন্য আইনেও হতে পারে এবং বাংলাদেশে কিন্তু এটা নতুন না। বাংলাদেশে কিন্তু আপনার পূর্বশত্রুতার জের ধরে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অন্য আইনে হওয়া আর এই আইনে হওয়ার মধ্যে বোধহয় একটু তফাৎ আছে, যেটা ইতিমধ্যে বাকি বক্তারা পরিষ্কার করেছেন। এখানে এমন ধারা আছে যে ধারায় কেবলমাত্র পুলিশ সন্দেহ হলে, মনে হলে একটি ব্যক্তিকে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া ধরে নিয়ে যেতে পারেন, চাইলে দিনের পর দিন আটকে রাখতে পারেন। সমস্যাটা কিন্তু ওই জায়গায়। আমি যদি আপনাকে একটু সংক্ষেপে বলি, আর্জেন্সির ব্যাপারটা আমি খুব সংক্ষেপে বলি। আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যদি একটা প্রিন্টেড বইয়ের কথা বলতাম, এই বইটি কিন্তু আপনার ডিস্ট্রিবিউশন হতে এবং অনেকের কাছে পৌঁছতে একটা সময় লাগবে। অর্থাৎ সেখানে কিন্তু আপনি একটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করে গ্রেফতার করবেন কি করবেন না, দরকার আছে কি না, সেটা বিবেচনা করার মতন সময় এবং স্কোপ আপনি পাচ্ছেন। কিন্তু আজকাল আমরা যে ইনস্ট্যান্টেনিয়াস কমিউনিকেশনের যুগে আছি, অর্থাৎ তাৎক্ষণিক যোগাযোগের মাধ্যম, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, এর মাধ্যমেও কিন্তু একটি রাত ৩টার সময় দেওয়া একটি স্ট্যাটাসের কারণে ভোর ৫টার মধ্যে একটি পুরো উপজেলা কিন্তু গোলমাল লেগে যেতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু পুলিশের হাতে আপনার ওই ক্ষমতাটা কিছুটা হলেও একটা ডিসক্রিপশন রাখতে হবে যে তারা যাতে এই ধরনের কোনো আনটুয়ার্ড সিচুয়েশন অ্যাভয়েড করার মতন স্টেপস নিতে পারেন। এবং আপনি যদি দেখেন বাংলাদেশে সাম্প্রতিক গত বছরের আমি দুটি ঘটনা বলি যেগুলো ছিল আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার ব্যাপার। সেখানে পুলিশের যেই তড়িৎ অ্যাকশন, এই কারণে শুধুমাত্র যে আপনি ওই এলাকার কমিউনাল হারমোনিটা ঠিক রাখতে পারছেন তাই না, আপনি কিন্তু ওই যার বিপক্ষে অভিযোগ করা হয়েছে তাকে আপনি প্রাণেও রক্ষা করতে পারছেন। অর্থাৎ তাদের বাধ্যই দেখা যাচ্ছে অনেক সময় গ্রেফতার করতে হচ্ছে, না হলে সিচুয়েশন চলে যাবে হাতের বাইরে। তো এই ক্ষেত্রে আপনি যদি বলেন যে পুলিশের হাতে একদমই ওয়ারেন্ট ছাড়া কোনো সময় অ্যারেস্ট করার ক্ষমতা দেওয়া যাবে না, সেই জায়গায় আমি দ্বিমত করব। আমি মনে করব একটু না একটু পাওয়ার আপনাকে দিতেই হবে। এই ডিজিটাল অ্যাক্টের দরকার। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকতের কাছে, তার কাছ থেকে আমি ব্যারিস্টার ফরহাদের একটি কথা থেকে প্রশ্নটা আসলে আপনাকে করতে চাই। তিনি বললেন রাত ৩টার সময় একটা স্ট্যাটাস দিলে ভোর ৫টায় একটি এলাকায় তাণ্ডব হয়ে যেতে পারে, হয়ে যেতেই পারে, এবং সেই ধরনের ঘটনা এড়াতে সাবধানতার জন্য এই আইনটি আসলে প্রয়োজন। ব্যারিস্টার ফরহাদ যা বলেছেন আমি যা বুঝেছি এমনটাই। তাহলে কি এই ধরনের সাবধানতার জন্য এই আইনের যে বিতর্কিত ধারাগুলো সেগুলো রেখে দেওয়া উচিত? ডেফিনেটলি না। যদি এক কথায় বলতে বলেন তাহলে না। কারণ অনেক ঘটনা ঘটেছে, রামুর ঘটনা, রামুর বৌদ্ধ মন্দির পুড়িয়ে দেওয়ার ঘটনা বা নাসিরনগরের ঘটনা, সেটি আমার মনে হয় যে ব্যারিস্টার ফরহাদ বলতে চেয়েছিলেন, উল্লেখ করতে চেয়েছিলেন। আমি মনে করি সেটি অপপ্রয়োগ হয়েছে, সেটি আমাদের ডিজিটাল প্রযুক্তির অপপ্রয়োগের সুযোগ নিয়ে যারা আসলে এ ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত হয় তারা কিছু ঘটনা ঘটিয়েছে ডেফিনেটলি। কিন্তু তার মানে এই নয় যে পুলিশের হাতে ক্ষমতা দিলেই এই জিনিসটা প্রতিহত করা যাবে, মানে পুলিশি রাষ্ট্র হয়ে গেলেই এই অবস্থা থেকে মুক্তি পাওয়া যাবে। আর যদি এই আইনটা না থাকলে পুলিশ কাজ করবে না বা পুলিশ একজন অপরাধীকে গ্রেপ্তার করতে পারবে না, তেমনটি কিন্তু মনে করার কোনো কারণ নেই। পুলিশের হাতে কিন্তু এমনিতেই যথেষ্ট ক্ষমতা আছে একজন অপরাধীকে ধরার বা যারা এসব অপরাধ কর্মের সঙ্গে যুক্ত হয় তাকে ধরার। তার জন্য এই আইনে, ডিজিটাল প্রযুক্তি আইনে বিশেষ ধারা করে দিতে হবে এবং সেই ধারা না থাকলে পুলিশ অ্যাক্ট করতে পারবে না, অপরাধীকে ধরতে পারবে না, সে ডিজিটাল অপরাধে অপরাধী হোক বা সাধারণ অপরাধে অপরাধী হোক। এইটি বোধহয় ঠিক নয়। ফলে আর এর আগে মিস্টার ফরহাদ যেটি বলেছেন, জানতে চেয়েছিলেন, যেটি আপনি প্রশ্ন করেছিলেন দুইজন সহ আলোচকের কাছে, যে কয়জন আসলে ভিকটিম হয়েছে, কতজন ভিকটিম হয়েছে, আসলে সেই হিসাব করার চেয়ে বোধহয় সেটি বিবেচনায় নেওয়া দরকার যে একজনও যাতে কোনো আইনের দ্বারা ভিকটিম না হয়। কারণ আইন তো করা হয় মানুষকে রক্ষা করার জন্য, মানুষের স্বার্থ দেখার জন্য।
কোনো আইনই কিন্তু মানুষকে ক্ষতি করার জন্য করা হয় না। আইনে মানুষের ক্ষতি যাতে না হয় সেই জন্যই তো আইন করা হয়। ডেফিনেটলি আমি মনে করি যে এই ধরনের আইন আমাদের একটি প্রয়োজন আছে। আপনার নিশ্চয়ই মনে আছে তথ্য অধিকার আইন দেশে হয়েছিল তখন কিন্তু বাংলাদেশে অবাধ তথ্যের একটা দ্বার উন্মোচন হয়েছিল সারা দেশে, এবং তারপরে কিন্তু এই ডিজিটাল নিরাপত্তা আইন হওয়ার পর কিন্তু এক ধরনের তথ্য পেতেও আমরা, বিশেষত আমরা যারা সংবাদ মাধ্যমে কাজ করি, এক ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি। মানে এক ধরনের কিন্তু মানুষ যাদের কাছে তথ্য থাকে তাদের মধ্যে কিন্তু তথ্য না দেওয়ার একটা প্রবণতা, যেটা নাকি এই ব্রিটিশ কলোনিয়াল আমল থেকে তৈরি হয়ে এসেছিল, সেই ধারাতে কিন্তু আবার আমরা ফেরত যেতে চাচ্ছি। আর যেহেতু তাদের হাতে, বিশেষত আমি বলি যে সরকারি কর্মকর্তারা যারা আছেন, তাদের হাতে এখন এই আইনটি একটি অপপ্রয়োগের একটা সুযোগ তৈরি হয়েছে। আমি সবার কথা বলবো না, অনেকের ক্ষেত্রে কিন্তু সুযোগ হয়েছে। ফলে কিন্তু অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে, যেটি তথ্য অধিকার আইনে স্পষ্ট করে বলা হয়েছিল যে অবাধ তথ্যপত্রের জন্য নিশ্চিত করা হয়েছিল, এবং বলা হয়েছিল অবাধ তথ্য প্রবাহের জন্য এটি হবে মাদার ল, কিন্তু আমরা কিন্তু দেখছি আসলে সেই আইনটি আসলে মাদার ল থাকতে পারছে না ডিজিটাল সিকিউরিটি আইনের কারণে। ডিজিটাল সিকিউরিটি আইনের খপ্পরে পড়ে কিন্তু আমাদের অবাধ তথ্য প্রবাহের জায়গাটা অনেকটাই সংকুচিত হয়ে আসছে, এবং তার ফলে কিন্তু আপনি গণতন্ত্রের কথা বলেন, নির্বাচনের কথা বলেন, বা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আমাদের যে স্বপ্ন, যে আমাদের এগিয়ে যাওয়ার স্বপ্ন, সেটা কিন্তু আসলে বাধাগ্রস্ত হচ্ছে। ডেফিনেটলি আমরা আমাদের প্রযুক্তিগত যে সুবিধা ব্যবহার করছি সেটি ব্যবহার করব, এবং সেটা সুরক্ষা আমরা চাই। সেটা এই আইনটি হবে মানুষকে ডিজিটালি তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সব ধরনের সুরক্ষা দেবে, কোনো আতঙ্কে ফেলবে না, তাই তো বলছেন আশিস সৈকত। আমি একটু জোনায়েদ সাকির কাছে জানতে চাই, আপনারা আজকের সমাবেশে 26শে মার্চের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি করেছেন, এটা কি আসলে বাস্তবসম্মত? মানে এই দাবি কি আসলে 26শে মার্চের মধ্যে আদায় হবে? সেই আন্দোলনের সেই ক্ষমতা আপনাদের আছে? দেখুন, আমরা আজকে সমাবেশ থেকে বলেছি যে 26শে মার্চের মধ্যে সরকার এই আইন বাতিল করে একটা কমিশন গঠন করুক। তারা সেই কমিশন থেকে নতুনভাবে এই যে আমাদের ডিজিটাল জগতে যে সত্যিকার অর্থে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, কিংবা রাষ্ট্রসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে জায়গাগুলো আছে সেটা নিরাপত্তার জন্য যা যা করা দরকার সেগুলো করা হোক। তো এটা করা আমি মনে করি যে অবশ্যই সম্ভব, কেননা সরকার বাতিলের ঘোষণা দিতে পারে, মানে এবং তারপরে তারা কমিশন গঠন করতে পারে। আমরা জনগণকে সংগঠিত করে আমাদের এই আন্দোলন চালিয়ে যাব, সেটা আরেকটা বিষয়। আজকে যে বিষয়ে আলোচনা হচ্ছে, যেমন ধরুন আমরা উদাহরণ দেই, জার্মানির উদাহরণ দিলাম, ভারতের উদাহরণ দিলাম, কিন্তু দেখুন ওখানে কিন্তু নাগরিকদের অধিকারটা সুরক্ষা করা হচ্ছে। যদি সরকারের কাছে বিবেচনা হয় যে কোনো জিনিস এটা নাগরিকদের জন্য ক্ষতিকর, সম্মানহানিকর, কিংবা এখানে বিভেদ সৃষ্টি করতে পারে, তাহলে তারা ওই সামাজিক মাধ্যমকে বলবেন সেটা সরিয়ে নেওয়ার জন্য, কিংবা তাদেরকে জরিমানা করবেন। রাষ্ট্র মামলা করছে আমাদের এখানে, রাষ্ট্র যেটা মনে করছে যে বিপজ্জনক, সেক্ষেত্রে তো আগে তার তদন্ত হতে হবে। পুলিশ মনে করলো যে এটা মানে বিপজ্জনক, কাজেই সে বাড়িতে গিয়ে তাকে ধরে নিয়ে চলে আসতে পারে। এইরকম ক্ষমতা দেওয়া মানে পুলিশি রাষ্ট্র আসলে। যেটা মোহাম্মদ ব্যারিস্টার ফরহাদ বলছেন যে ধর্মীয় উস্কানির ক্ষেত্রে, এখন ধরুন একজন ব্যক্তির আইডি হ্যাক করে একটা মানে এমন একটা স্ট্যাটাস দেওয়া হলো যার ফলে একটা উত্তেজনা সৃষ্টি হতে পারে। তাহলে এরকম ঘটনা কিন্তু রামুর ক্ষেত্রে কিংবা নাসিরনগরের ক্ষেত্রে ঘটেছে বলে আমরা মানে পরবর্তীকালে জেনেছি। তার মানে হচ্ছে যে ব্যক্তির নামে এটা দেওয়া হচ্ছে সে ব্যক্তি নিজেই অপরাধ নাও করতে পারেন। তাহলে পুলিশের কাজ হচ্ছে দ্রুত সেই বিষয়ে হস্তক্ষেপ করে সেই ব্যক্তিকে নিরাপত্তা হেফাজতে আনা, কিন্তু গ্রেফতার করার প্রশ্নটা যদি ওই ব্যক্তি নিজে আগে অপরাধটা করেন তারপরে তার প্রশ্ন। তাহলে সুতরাং নিরাপত্তা হেফাজতে আনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, সেটা পুলিশের কর্তব্য। সেই জায়গায় রামু বলেন, নাসিরনগর বলেন, সব জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছেন, সেখানকার স্থানীয় প্রশাসন ব্যর্থ হয়েছেন, তাদের কাউকে জবাবদিহিতার আওতায় আনা হয়নি, এবং আজকে পর্যন্ত সেই বিচারগুলো ঠিক মতো হয়নি যে কারা এই ধরনের একজনের আইডি হ্যাক করে এই ধরনের উত্তেজনা সৃষ্টি করলো। তার মানে যেটা বাস্তব ঘটনা তার ক্ষেত্রে কিন্তু কোনো প্রয়োগ নেই। প্রয়োগ কোথায় হয়েছে? যারা সরকার বিরোধিতা করেছেন অথবা সরকারি বয়ানের বিরুদ্ধে যারা করেছেন। সরকার ঠিক করে দেবেন, এটাই হচ্ছে ইতিহাস। সরকার
ঠিক করে দেন, এটাই হচ্ছে ভাবমূর্তি। আর সরকার আর রাষ্ট্র যেন এক জিনিস। প্রত্যেক দেশেই সরকারের সমালোচনা করা একটা মৌলিক অধিকার, সেটাই গণতন্ত্রের প্রাথমিক স্পিরিট। এখানে রাষ্ট্র আর সরকার তো এক জিনিস না। ফলে এই যে ব্রেক করে যেটাই সরকার বিরোধিতা সেটাকে রাষ্ট্র বিরোধিতা করে ফেলা সম্ভব, সেই জায়গা থেকে আজকে এই আইনের কাঠামোর মধ্যেই এই অপপ্রয়োগের সুযোগ রাখা হয়েছে। তার মানে আমি বলছি যে আইনটা কাঠামোগত দিক থেকে এটা যে প্রয়োগই অপপ্রয়োগ হয়ে যাবে। ফলে আজকে যে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট সেই কলোনিয়াল আমল থেকে যেটা করা, সেটা 32 ধারা এনে ওই তথ্য অধিকার আইনকে কার্যত মানে নির্বাসনে পাঠানো হয়েছে, এবং এইটার ভয়ে এখন কোনো সাংবাদিকতায় আসলে বাস্তবতা সম্ভব না। ফলে এই বাস্তবতা যে জায়গাটা এসছে, এই জায়গাতে মানে আমরা দেখতে পাচ্ছি যে এই আইন মানুষের জন্য ভীতিকর। আইন বাতিল করার কথা বলা মানেই হচ্ছে নতুন আইন করার কথা বলা। সুতরাং নতুন আইন করার দিকে সরকারের পদক্ষেপ থাকবে, সেইটাই আমরা দাবি করছি। আচ্ছা, নতুন আইন বিষয়ে আমি কথা বলবো। আমি একটু ব্যারিস্টার শাহ আলী ফরহাদের কাছে যেতে চাই। ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, এই যে কার্টুনিস্ট কিশোর অসুস্থ, তিনি তার জামিন হয়েছে, তিনি অভিযোগ করেছেন, তার আত্মীয় স্বজন অভিযোগ করেছেন, আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি যে গ্রেপ্তারের পর তাকে নির্যাতন করা হয়েছে, তার পায়ে সংক্রমণ হয়েছে, কানে পুঁজ হচ্ছে, তার ডায়াবেটিক্স বেড়ে গেছে। এই ধরনের অভিযোগ যখন প্রকাশ্যে আসে, তখন কি ক্ষমতায় যারা আছেন তারা একটু বিব্রত হন? অবশ্যই এই ধরনের অভিযোগ যদি সত্যতা থাকে, এটা তো সরকারের জন্য অবশ্যই অস্বস্তির ব্যাপার। কিন্তু কথা হচ্ছে, আমি কোনো পার্টিকুলার কেসের যেটি এখনো সাবজুডিস, অর্থাৎ এখনো যেটি বিচারাধীন আছে, সেই বিষয়ে অন্তত মানে জেল হাজতের ভিতর কি হয়েছে আমি তো নিজে দেখি নাই, বা এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য যেহেতু নেই, আমার মন্তব্য করা ঠিক হবে না। তবে যেটা আমার ইন প্রিন্সিপাল আমি আপনার সাথে এগ্রি করি যে এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে এটা অবশ্যই দুঃখজনক। এটাও আমাদের সংবিধান বা আইন সেটার কিন্তু আপনার অনুমতি দেয় না। এখন আপনি একটু সাকিব ভাইয়ের একটা বিষয়ের একটু জবাব দিতে চাই, যে এই যে উনি বলছেন যে ওয়ারেন্ট ছাড়া, গ্রেফতারি পরোয়ানা ছাড়া আপনার গ্রেফতার করার যেই ক্ষমতা পুলিশকে দেওয়া হয়, উনি যদি একটু কষ্ট করে আপনার ব্রিটেনের অ্যান্টি টেররিজম অ্যাক্টটা একটু দেখেন, যেটি ওনাদের সন্ত্রাসবাদ বিরোধী আইন, যেটি সেখানেও কিন্তু এই পুলিশের এই ক্ষমতাটি আছে। আপনি যদি ইউএসএতে যান, সেখানের পেট্রিয়ট অ্যাক্ট, যেটা আপনার 2001-এর 9/11 আপনার টুইন টাওয়ারের বোম অ্যাটাকের পরে এই আইনটি করা হয়, সেখানেও কিন্তু সন্ত্রাসবাদ এবং এক্সট্রিমিজম রিলেটেড যে কোনো ইনসিডেন্টের জন্য পুলিশ যদি মনে করে ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য ন্যাশনাল সিকিউরিটি তাদের কাউকে অ্যারেস্ট করতে হবে উইদাউট ওয়ারেন্ট, সেটা তারা করতে পারে। এমনকি তারা আনডিসক্লোজ লোকেশনেও তাকে রাখতে পারে, তাদেরকে ট্রেডিশনাল জেলেও রাখতে হয় না। তারপর আপনি যদি দেখেন ইউএসএরই আপনি বর্তমানে যেই আপনার ইন্টারসেপশন অফ কমিউনিকেশনস অ্যাক্ট, যেটার মাধ্যমে যেটার বিরুদ্ধে আর কি আসলে স্নোডেনের যেই ক্যাম্পেইনটি উনি রাশিয়ায় বসে চালাচ্ছেন, সেখানেও কিন্তু ওই ফাইজা কোড যেটা আছে, তারা কিন্তু কোনো রকমের লিগাল রিপ্রেজেন্টেশন অ্যালাউ না করে আপনার কারো বিরুদ্ধে ওয়ার ট্যাপিংয়ের দিয়ে দিতে পারে, পারমিশন দিয়ে দিতে পারে। তো এই যে এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার্সগুলোর কথা যেগুলো আমরা বলছি, এগুলো এমন না যে বাংলাদেশ নতুন করে আপনার রিডিফাইন করছে আইনগুলোকে। এগুলো কিন্তু বাংলাদেশে সহ সারা পৃথিবীর বিভিন্ন দেশেই, যেসব দেশে এই ধরনের সমস্যাগুলো আছে, আপনাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে সিমিলার সোশিও ইকোনমিক সিচুয়েশন অথবা সিমিলার থ্রেটস যারা ফেস করে, তারা এই ধরনের আইনগুলো করছে কিনা সেদিকে নজর দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, উনি বলছেন অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের কথা। ওনাকে এবার আমি নিয়ে যাই ওনার পছন্দের আরেকটি দেশ ব্রিটেনের দিকে। ব্রিটেনে কিন্তু এখনো অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আছে, অর্থাৎ আপনি সরকারি কোনো তথ্য, গোপন তথ্য যেটার আপনার কনফিডেন্সিয়ালিটি মার্ক আছে, সেটি কিন্তু আপনি চাইলেই কিন্তু পাবলিকের সামনে নিয়ে আসতে পারবেন না। এবং এখানে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে একটা জিনিস, যে এখানে ন্যাশনাল সিকিউরিটি ইনভলভ থাকতে পারে, এখানে পাবলিক অর্ডার ইনভলভ থাকতে পারে। এই বিষয়গুলো ওনাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না হলো, যেহেতু আমরা সরকারে আছি, এগুলোর ব্রিচ হলে যেহেতু আমাদের জবাবদিহিতা করতে হবে, আমরা কিন্তু এই বিষয়গুলোকে খুব সিরিয়াসলি দেখি। এবং এমন কিন্তু না যে বাংলাদেশে টেরোরিজমের থ্রেট নেই। বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত 12 বছরে যে পারফরমেন্স দেখিয়েছেন, এর জন্য আজকে আমরা এই আলোচনাটি করতে পারছি। না হলে হয়তো আজকে নিকোল আপনার এই অনুষ্ঠানে বসে আমরা আলোচনা করতাম যে বাংলাদেশের আইনের কোন কোন দিকে ফাঁক ফোকর আছে, যেগুলো বন্ধ করলে আমরা সন্ত্রাসবাদ বিরোধী আমাদের যে লড়াই, সেটাকে আরো জোরদার করতে পারবো। নিশ্চয়ই। আমি একটু ডাক্তার জাহেদের কাছে যেতে চাই। ব্যারিস্টার ফরহাদের কথা সূত্র ধরে আমি আপনার কাছে জানতে চাই যে উনি অনেকগুলো উদাহরণ দিলেন, দেশে দেশে এই ধরনের আইন আছে, বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে স্পষ্ট বুঝিয়ে দিলেন এই আইন শুধু আমাদের দেশেই না, আরও দেশে আছে। দেশে দেশে যেই আইন আছে সেটা আমাদের দেশে থাকলে সমস্যা কোথায়? খুব বড় একটা সমস্যা আছে। পুলিশের হাতে পরোয়ানা ছাড়া গ্রেফতারের কথা। আচ্ছা, তারও একটু আগে আসি ফরহাদ ভাই।
প্রাথমিক তদন্তের মাধ্যমে নতুন করে এখন গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হবে এই ধরনের কথা বলছেন। একটু আগে আমি, প্রাথমিক তদন্ত না, একটু আগে আমি যে উদাহরণটা দিলাম যে অতি আলোচিত এই দুজন মানুষের তদন্তের ক্ষেত্রে কি ঘটেছে, সেটার পর আমরা কি আমাদের পুলিশি তদন্তের উপর রিলাই করতে পারি? একটা ছোট্ট প্যারালাল টানি। খুব আলোচিত একটা ঘটনার একজন অভিযুক্ত, সেটা হচ্ছে খুবই বিখ্যাত একজন আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের ছেলের যে একটা নৌবাহিনীর কর্মকর্তার সাথে সমস্যা হয়েছিল, তারপর দিন তার বাসায় গিয়ে ভ্রাম্যমাণ আদালত তার বাসায় অস্ত্র পেয়েছিল, মাদক পেয়েছিল, এবং সেখানকার অতি আলোচিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সরওয়ার আলম তাকে সাজা দিয়েছিলেন। আমি একটু এখানে বলে রাখি, নীতিগতভাবে আমি কোনোভাবেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে দিয়ে মোবাইল কোর্ট চালানোর পক্ষপাতী না, এটা আমাদের একেবারেই। কিন্তু আমি আমার প্রশ্নের সাথে এই উদাহরণের মিল পাচ্ছি না ডাক্তার জাহিদ, আপনি পরিষ্কার করবেন আমার প্রশ্নের সাথে আমি এই উদাহরণের মিল পাচ্ছি না। আসছে কারণটা বলছি না, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি বলছি এটার কারণটা বলছি। আমি সেই ইরফান সেলিমের দুটো মামলা, তার বাসায় অস্ত্র পাওয়া গেছে, তার বাসায় মাদক পাওয়া গেছে, একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেটার জন্য তার বিরুদ্ধে সাজা দিয়েছেন, পুলিশ তদন্ত করে বলছে তার বাসায় এগুলো নাকি ষড়যন্ত্রমূলকভাবে রেখে আসা হয়েছে। আমি বলতে চাইছি, যার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তার বিরুদ্ধে আপনি যাচ্ছে তাই অভিযোগ খাড়া করেন, যে পুলিশকে দিয়ে একজন প্রভাবশালীকে আপনি ছেড়ে দেন চার্জশিট দিয়ে দীর্ঘ তদন্ত করে, সেই পুলিশের হাতে আপনি এই অস্ত্র তুলে দিচ্ছেন। দ্যাটস দ্য কোয়েশ্চেন। ইনফ্যাক্ট আপনি আমেরিকার পুলিশের কথা বলছেন, ব্রিটিশ পুলিশের কথা বলছেন, সেখানকার জনগণ এই ক্ষমতা দেয়া নিয়ে প্রশ্ন করে না, কারণ তারা জানে তাদের পুলিশের এই রকম আস্থা আছে, এই রকম বিশ্বাসযোগ্যতা আছে, সেই দেশের পুলিশ এটা মিসইউজ করবে না। আমরা তুলে দিচ্ছি কার হাতে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং আমাদের পুলিশ সেই পুলিশ যারা হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইন 2013 যতবার পুলিশ সপ্তাহ হয় সেটা বাতিল করার দাবি করেন। তার মানে ওনারা চান ওনাদের হেফাজতে এই ধরনের কাজ ওনারা করবেন, না ওনারা বাতিল করতে চাইছেন কেন? সুতরাং আমি ওই উদাহরণগুলো ভুল। সেই কারণে আমি জনাব ফরহাদকে শুরুতেই বলেছিলাম যে ভারতের ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 যে আছে, সেখানে আমাদের এই 21 থেকে শুরু করে 21, 25, 28, 29, 31, 32 মতো ধারা আছে কিনা সেটা দেখানোর জন্য। আর আরেকটা জিনিস একটু জবাব দিতে চাই, উনি বলছেন আমাদের এই যে 25-25 যেগুলো আছে এগুলো আমাদের পেনাল কোডেও আছে, কিন্তু এখানে একটা খুব বড় একটা পরিবর্তনের জায়গা আছে। সেটা হচ্ছে যে এই প্রত্যেক ডিজিটাল জায়গার ক্ষেত্রে আপনি শাস্তির পরিমাণ অনেক বাড়িয়ে ফেলেছেন, যেটা আমাদের ওখানে যা আছে সেখানে চাইতে বেশি। ওনারা যুক্তি দেন যে ডিজিটাল মিডিয়া যেহেতু অনেক দ্রুত ফ্লারিশ করে তাই শাস্তি বেশি, এবং ওই যে বারবার বলছি যে এই শাস্তি বাড়িয়ে আপনি আসলে দিনের শেষে মানুষের সেলফ সেন্সরশিপটা এনশিওর করার চেষ্টা করছেন। আমি সাংবাদিক আশিস সৈকতের কাছ থেকে একটা বিষয় পরিষ্কার হতে চাই যে আইনটি যখন পাশ হয় তখন সাংবাদিকদের আশ্বস্ত করা হয় যে আমাদের ভয় পাবার কোনো কারণ নেই, কারণ এটা অপব্যবহার আমাদের কাজকে বাধাগ্রস্ত করবে না। এখন কি আপনি এমন কোনো অবস্থা দেখেন যে মানে যে যেভাবে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল সেখান থেকে কি দূরে সরে আসার কোনো লক্ষণ আপনি দেখতে পান কিনা? না, দেখেন, প্রথম তো আইনটা পাশ হওয়ার আগের কথা বলছিলেন, যে তখন তো এক ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে কোনো অপব্যবহার হবে না, কিন্তু আইনটা পাশ হওয়ার পরেও কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে যে সম্পাদক পরিষদ এ নিয়ে তথ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর সঙ্গে একাধিকবার বৈঠক করেছে, এবং তারা স্পেসিফিক্যালি যে ধারাগুলো, বিশেষত স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে যে ধারাগুলো অন্তরায়, এগুলো তারা সংশোধনের জন্য একেবারে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছিল সম্পাদক পরিষদের পক্ষ থেকে, এবং নীতিগতভাবে কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে মত প্রকাশের স্বাধীনতার বাধা হয়ে দাঁড়ায় যে ধারাগুলো আছে, এগুলো সরকার নির্বাচনের পরে, আমি গত সংসদ নির্বাচনের কথা বলছি, পরে এসে তারা এই ধারাগুলো সংশোধন করে দিবেন। কিন্তু সেই ধারাগুলো কিন্তু এখনও কিন্তু মূল গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই ধারাগুলো, এবং যেটুকু অপপ্রয়োগের আইনের মধ্যে আছে তার চেয়ে বেশি কিন্তু অপপ্রয়োগ হচ্ছে। বিশেষ পুলিশের হাতে যেহেতু দেওয়া হয়েছে, এখন পুলিশের একজন ইন্সপেক্টরের কাছেই কিন্তু আমার সব কিছু, মানে আমাকে একজন পুলিশ ইন্সপেক্টর চাইলেই আমাকে যে রাস্তা থেকে গ্রেপ্তার করতে পারবেন, তার কারো কাছে এর জন্য জবাবদিহি করতে হবে না একজন। এবং গণমাধ্যম কর্মী হিসাবে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কিন্তু ঝুঁকিটা অনেক বেশি, এবং সেটা করতে গিয়ে কিন্তু অনেক সময় সাংবাদিকদের ঝুঁকির মধ্যে পড়তে হয়। এবং আপনি যদি বলেন যে গত এই আইন হওয়ার পরে প্রায় শতাধিক এ ধরনের ঘটনা ঘটেছে, ডিজিটাল নিরাপত্তা আইনে এই শিকার হয়েছেন সাংবাদিকরা। তো এগুলো নিয়ে ঢাকায় যত কথা হয়, ঢাকার বাইরের কম কথা হয়, কিন্তু ঢাকার বাইরের সাংবাদিকরাও কিন্তু এই ঘটনায় এই আইনের কারণে তাদের
মত প্রকাশের বা তার তথ্য প্রকাশের ক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই সংকুচিত হয়ে পড়ছেন, এবং এটি কিন্তু আলটিমেটলি সমাজের জন্য, দেশের জন্য এবং রাষ্ট্রের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বড় এবং ক্ষতির কারণ আমার বলে কাছে আপনি মনে হয় যে করছেন? আইনটা বাতিল জনাব কোনো জোনায়েদ সাকি, আমি জোনায়েদ সাকির কাছে যেতে চাই, তার কাছে জানতে চাই, আপনারা আজকে সমাবেশে বলেছেন যে 26শে মার্চের মধ্যে দাবি আদায় না হলে আপনারা আরো কঠিন কর্মসূচিতে যাবেন। কঠিন কর্মসূচিটা কেমন হতে পারে? না, সেটা আমরা সময় মতো জানাবো। প্রথম বিষয় হচ্ছে যে আমরা মনে করি যে সরকার এই আইন বাতিল করে নতুন আইনের দিকে যাবেন, এবং এই আইনের যে আসলে এটা যেটা দেখা যাচ্ছে যে ওনারা যখনই আমরা বলছি যে এই ধারাগুলোর ব্যবহার কিসের দিকে হচ্ছে, আপনি দেখবেন যে ওনারা তখন রাষ্ট্রের নিরাপত্তার প্রসঙ্গ আনেন, এমন ধরনের তথ্য আনেন যেটা রাষ্ট্রের নিরাপত্তাকে বিপর্যস্ত করতে পারে, সেই সব বিষয়। কিন্তু প্রয়োগ কিন্তু হচ্ছে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট দিয়ে, যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতিগুলো আসলে যাতে জনসম্মুখে না আসে, অর্থাৎ সাংবাদিকরা যে সমস্ত অনিয়ম, অন্যায়, দুর্নীতি ইত্যাদি নিয়ে যেটা রিপোর্ট করবেন সেই সব জায়গাগুলোতেই ঠেকিয়ে দেওয়ার কাজটা হচ্ছে। তার মানে হচ্ছে যে আইনের বিধান যেগুলো রাখা হয়েছে তাতে বলা হচ্ছে যে যখন তাকে ডিফেন্ড করা হবে তখন অনেক বেশি রাষ্ট্র কিংবা সামষ্টিক স্বার্থের কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবের ওই বিধানগুলো দিয়ে প্রয়োগটা করা হচ্ছে এবং স্কোপটা রাখা হয়েছে যাতে করে এখানে যারা আজকে ক্ষমতা ব্যবহার করে দুর্নীতি, অপব্যবহার এবং অর্থ আত্মসাৎ করছেন, পাচার করছেন, তাদেরকে রক্ষা করা, কিংবা মানে এমন ভাবে যারা সরকারের বিরুদ্ধে কোনো মতামত দিচ্ছেন তাদের উপরে দমন পীড়ন চালানো। এই যে এইটা আপনি দুটো ঘটনার মানে একমাত্র নুসরাতের যে ধর্ষণের কেস, সেইখানে পুলিশ অফিসারের যে তাকে জেরা করা এবং সেটার একটা ভিডিও আসার কারণে ওই একটি ক্ষেত্রে তার ওই মানে ওসির বিরুদ্ধে মামলা করা হয়েছিল, আর বাকি বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব যে উদাহরণ ছাড়া আপনি আর আসলে পজিটিভ কোনো উদাহরণ দিতে পারছেন না। ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, আমার হাতে আর সময় নেই, আমি হয়তো আপনার কথা দিয়ে অনুষ্ঠান শেষ করতে হবে আমার। অপরাধীদের রক্ষা করতেই এই আইন কিনা, জোনায়েদ সাকি যেমনটা বললেন? অ্যাবসার্ড স্টেটমেন্ট, অবশ্যই না। এখানে অপরাধীদেরকে ধরাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং এই যে আমাদের বাংলাদেশে আমরা গত 12 বছরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে অনেক দূর এগিয়ে গিয়েছি, যেটা সুফল কিন্তু আমরা এই করোনা প্যান্ডেমিকের মধ্যে সবাই দেখেছি। এই জায়গায় যে রেগুলেশন থাকতে হবে, এতে আমার মনে হয় সারা পৃথিবীতে এখন কোনো দ্বিমত নেই। এখন এই ধরনের আইনের দরকার আছে কিনা, আমার মনে হয় সেই ক্ষেত্রেও আজকে আমি খুব একটা দ্বিমতের জায়গা পাইনি। আমি যেটা পাচ্ছি ওনাদের কাছ থেকে যে বিষয়গুলো, সেগুলো আপনি শুনেছেন, সেটি হচ্ছে এই যে গ্রেফতার করার যে আপনার ক্ষমতাটি এবং জামিনের ব্যাপারে যে আপনার কিছু ইনকনসিস্টেন্সি আমরা দেখতে পাই ফ্রম কেস টু কেস, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি। আমি এখানে আবার আমাদের মাননীয় আইনমন্ত্রীর আজকের বক্তব্য দিয়েই আমি আমার বক্তব্য শেষ করে দিতে চাই। উনি কিন্তু এখানে বলেছেন যে সরকার এখন এই আইনটির যেই সব ধারাগুলো নিয়ে আপনার একটু বিভ্রান্তি আছে, যেরকম একটি হচ্ছে যে অজামিনযোগ্য যে ধারাগুলো, সেক্ষেত্রে জামিন কখন পাবে এবং পাবে না সেটি পরিষ্কার করে একটি রুলস ফর্মুলেট করছেন, এবং সেই রুলসের মধ্যেই আপনার বলা থাকবে, এবং আশা করি এই রুলসটা ফর্মুলেশন হয়ে গেলে এই কনফিউশনটা আমাদের থাকবে না। এবং দ্বিতীয়ত, আমাদের মাননীয় আইনমন্ত্রী কিন্তু দেশবাসীকে আশ্বস্ত করেছেন যে আমরা এখন থেকে যেই বিষয়টি লক্ষ্য রাখবো যে এই ধরনের মামলাগুলোতে, যেরকম একটি কথা নিকোল, আপনাকে আমি একটু তথ্য, খুব ইম্পর্টেন্ট একটি তথ্য, এটা দিতে ভুলে গিয়েছিলাম। আমাদের 57 ধারা যেটি ছিল, যেটি নিয়ে আমাদের এত শুরুর দিকে অনেক আলোচনা হয়েছিল, সেই 57 ধারার উপরে 1000 মামলার উপরে একটি গবেষণা করা হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল যে শুধুমাত্র 80% 57 ধারার মামলাগুলো ছিল সাইবার হ্যারাসমেন্ট, অর্থাৎ যে মানুষের ব্যক্তিগত ছবি টবি তাদেরকে ব্ল্যাকমেল ট্যাকমেল করার পারপাসে যখন অনলাইনে ছেড়ে দেওয়া হয়। আইসিটি অ্যাক্টের 57 কিন্তু ওই ধরনের মামলাগুলোতেই বেশি ছিল, কিন্তু হাইলাইট হয় কিন্তু দেখা যায় একটুখানি পলিটিক্যাল অ্যাঙ্গেল যে মামলাগুলো থাকে সেই ক্ষেত্রে। আমার মনে হয় 25-এর বিয়েতেও যদি এরকম কোনো ক্ষতেও এরকম যদি কোনো গবেষণা করা হয়, দেখা যাবে যে অধিকাংশ মামলাই কিন্তু ওই দিকেই যাচ্ছে। তো আমি আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে দেশবাসীকে রইলাম। ডাক্তার জাহেদ হাত তুলেছেন, আমি তাকে আসলে 20 সেকেন্ডের জন্য সময় দিতে পারি, একদমই 20 সেকেন্ড। 20 সেকেন্ড, আমি 20 সেকেন্ডই সময় নিচ্ছি। দেখুন যে শাহ আলী ফরহাদ বলছেন 9 সালে ওনারা ক্ষমতায় এসে ডিজিটাল বাংলাদেশ করেছেন। ওনারা 57 ধারা 9-এ ঢোকাননি, 10-এ ঢোকাননি, 11-তে ঢোকাননি, 12-তেও না, 13-তে ঢুকিয়েছেন। 9 সালে ওনারা খুবই অ্যাকসেপ্টেবল একটা ইলেকশন দিয়ে ক্ষমতায় এসেছেন। 13-তে এটা করেছেন কারণ 14 সালে একটা ইলেকশন ছাড়া গভর্নমেন্ট তৈরি হচ্ছে। একইভাবে 18 আপনি মেলান, দুটো প্রশ্নবিদ্ধ নির্বাচনের আগে আপনি দুটো অস্ত্র তৈরি করেছেন, কারণ এরপর যাতে আপনি মানুষকে আপনি শেষে এসে অ্যালিগেশন করতে পারেন না, যেটি আমার আর উত্তর দেওয়ার সময় থাকবে না, আপনি এনশিওর করতে পারেন। আপনি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, এটা আপনি একজন লয়ার, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স কিন্তু তাই বলে যে দুটো কোনো অদ্ভুত কারণে ঠিক দুটো নির্বাচনের আগে আপনি করেছেন।
জাস্ট আগে আপনি করেছেন। লাস্ট 20 সেকেন্ড Thank you. আপনি সাম আপ করতে পারেন, আপনি তো নতুন অভিযোগ আনতে পারেন না, আমাকে বলার সুযোগ তো দেওয়া হবে না। আমরা বোধহয় আজকে আর কাউকে সুযোগ দিতে পারছি না, কারণ সময় একদমই শেষ। আইন তো হবেই, সেই আইন আমি আইন জনতার একটা জন্য। বিষয় স্পষ্ট করতে চাই। জি, এক লাইনে বলতে হবে জোনায়েদ সাকি। আচ্ছা, আমি একটা বিষয় স্পষ্ট করতে চাই যে আজকে আমাদের এক লাইনে আজকে আমি এখন যে বক্তব্য দিচ্ছি এটা আমাদের বক্তব্য। আজকে আমাদের সমাবেশে অনেক নাগরিকরা বক্তব্য দিয়েছেন, সেটা তাদের নিজ নিজ বক্তব্য, কিন্তু নিজ নিজ অবস্থান থেকে দিয়েছেন, সেটা সেখানে বক্তব্য আছে। ফলে আমি তাদের সকলের বক্তব্যকে কিন্তু একইভাবে প্রতিধ্বনিত করছি না, কারণ আমি আমার বক্তব্য আপনি এখানে শুরু করছি। আপনার নিজস্ব মতামত দিয়েছেন। আমি যা বলছিলাম যে আইন তো হবেই, সেই আইন আমজনতার জন্য, আমজনতা ভালো থাকবে সেই জন্যই আইন। আমজনতা ভালো থাকুক বাংলাদেশ।